নমস্কার বন্ধুরা, আজকে পড়ছি লীলা মজুমদারের পাকদণ্ডী বইটির প্রথম পর্বের ৩৭তম অংশ। বাড়ি এসে মাংস ভাত খেয়ে তাড়াতাড়ি শোয়া হলো। রাজু মামার দল কখন এলো কখন গেলেন টের পেলাম না। শুয়ে শুয়ে কেবলই বলতে লাগলাম, ভগবান তুমি হাতিটাকে তাড়িয়ে দিও, ওরা যেন মারতে না পারে, তাড়িয়ে দিও ভগবান। কখন ঘুমিয়ে পড়লাম জানি না। ভোরে যখন ঘুম ভাঙলো, আমাদের জিনিসপত্র গোছানো হচ্ছে আর রাজু মামা বেজার মুখ করে বলছেন, না সব পণ্ডশ্রম, ব্যাটা কোথায় যে ভাগলো বোঝা গেল না। উফ, কি যে খুশি হলাম। মনে মনে বললাম, ভগবান তুমি বড্ড ভালো, আমি যা চাইলাম তাই দিলে। ততদিনে উপাসনা টুপাসনায় আমার মন না থাকলেও ভগবানের ওপর আমার বেজায় আস্থা। স্কুলে নানদের মুখেও শুনতাম, চাইলেই পাবে, দ্বারে করাঘাত করলেই দ্বার খুলবে। বড় ভালো লাগতো। এখন দেখলাম সত্যিই তাই। পরে অবশ্যই অনেক সময় মনে হয়েছে ভগবানের ওপর ভার চাপিয়ে দিয়ে নিজে নিশ্চেষ্ট থাকলে কিছুই হয় না, সঙ্গে সঙ্গে নিজেকেও উঠে পড়ে লেগে যেতে হবে। বাস্তববাদী বন্ধু ঢের আছে, তারা বলেন ওইটাই আসল কথা, ওই উঠে পড়ে লাগাটা। বাকিটা হলো মনের দুর্বলতা, মনকে স্তোক দেওয়া। সে যাই হোক, সেদিন যে আমি গিয়ে হাতি তাড়াইনি সেটা ঠিক। পিছনের বারান্দায় একটা মরা বনমোরগ পড়েছিল, ছিট ছিট গা, লেজে ময়ূরের পালকের মতো চোখ, মুরগির মতো বড়। তাড়াতাড়ি চলে এলাম। পাখিটা যদি কদাকার হতো তাইলে আমার অত দুঃখ হতো না। শুনলাম ওটাকে রোস্ট করে আমাদের সঙ্গে দেওয়া হবে দুপুরের খাবার জন্য। গৌহাটিতে ট্রেনে চড়লাম, পাণ্ডুঘাটে নামলাম। সেখানে ব্রহ্মপুত্রের ওপর জাহাজ বাঁধা ছিল। জাহাজ নয়, ফ্ল্যাট, দোতলা, চমৎকার একটা জাহাজেরই মতো, কিন্তু তার ইঞ্জিন নেই, অন্য জাহাজে টেনে নিয়ে যায়। সে জাহাজটার মাপের অর্ধেক। কি সুন্দর নদী ওই ব্রহ্মপুত্র, ঢেউ তুলে জল ছিটিয়ে ছুটে চলেছে। আমরা দোতলার ডেকে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখতাম। মনে হলো দূরে নদীর বুকে থেকে এক পাহাড় উঠেছে। একজন বুড়ো ভদ্রলোক ছিলেন, বললেন, ওই উমানন্দ, ওখানে শিব মন্দির আছে, জায়গাটা ভারী বিপজ্জনক, মস্ত ঘূর্ণিল আছে। পরে দাদামশায়ের লেখা উদাসী সত্যশ্রবার আসাম ভ্রমণ নামক বইতে ওইসব জায়গার বিশেষ পড়েছিলাম। সেদিন তার চেয়েও চিত্তাকর্ষক জিনিস দেখে আর চোখ ফেরাতে পারছিলাম না। নদীর বুকে শুশুক মাছরা খেলা করছিল। মাছ বললাম বটে, কিন্তু তারা মাছ নয়, জলের জানোয়ার। চোখ দুটি কৌতুকে ভরা। এই জলে ডুব দিল, পিঠখানি শুধু ভেসে রইল, মোলায়েম, মেটে, চকচকে। তারপরেই এক লাফে জল থেকে 5 হাত উঠে পড়ল, গা থেকে টপ টপ করে জল পড়তে লাগলো। রোদ পড়ে মনে হতে লাগলো যেন সোনার তৈরি। এমন অপরূপ দৃশ্য আমি খুব কম দেখেছি। মনে আছে জাহাজে আমরা চা আর কোক খেয়েছিলাম, দুধ হয়তো পাওয়া যায়নি। শিলংয়ে আমাদের 3-4 পেয়ালা দুধে 1/4 পেয়ালা চা দেওয়া হতো। আমরা ভাবতাম খুব চা খাচ্ছি, এখানে সত্যিকার চা দিল, খুব একটা ভালো লাগলো না। এপারে আমিনগাঁওতে জাহাজ থেকে নেমে আমরা আবার ট্রেনে চড়েছিলাম। সারা রাত ওই ট্রেনে কাটলো। রাতে একটা দারুণ দুর্ঘটনা হতে হতে হলো না। সেকালে ওদিককার গাড়ির দরজা বাইরের দিকে খুলতো। ব্যাংকে শুয়ে একবার মনে হলো কোনো স্টেশনে ট্রেন থেমেছে। একটা লোক দরজা ঠেলে ভিতরে মাথা ঢোকালো। জায়গা নেই দেখে আবার দরজা বন্ধ করে চলে গেল। দরজাটা বোধহয় ভালো করে বন্ধ হয়নি, ভিতর থেকে তো লক হয়ইনি। আমার সবচাইতে ছোটো ভাই জ্যোতি বাবাকে ডেকে তুলে একবার বাথরুমে গেল। ওর জায়গা দরজার মুখোমুখি, গাড়িটা একবার জোরে ঝাঁকি দিয়ে থাকবে, ফলে দরজা আবার হাঁ করে খুলে গেল আর জ্যোতিও ছিটকে বাইরে পড়ল। ওর তখন 3 বছর বয়স। স্নানের ঘরের দরজা বন্ধ করতে করতে ওর ভীত মা মা চিৎকার শুনে বাবা চেয়ে দেখেন গাড়িতে জ্যোতি নেই। চিৎকারটা বাইরে থেকে আসছে। বাস আর বলা কওয়া নেই, বাবাও খোলা দরজা দিয়ে লাফ দিলেন। জ্যোতি বাঁধের নিচে ধান খেতে পড়ে তখনও চেঁচাচ্ছিল। গাড়ি থেকে আলো পড়ছিল। বাবা ছুটে গিয়ে ওকে কোলে তুলে নিয়েছিলেন। জ্যোতি বলছিল, মাকো পাস, মাকো পাস। মা প্রায়ই বলতেন, রাখে হরি মারে কে। এও দেখলাম ঠিক তাই।
আমি প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। দাদা জেগে গিয়ে দেখতে পেয়ে এমনই হট্টগোল লাগালো যা আমার ভাই শরৎ ছাড়া গাড়ি শুদ্ধ সকলে উঠে বসলো। চেন টানা হলো, সঙ্গে সঙ্গে গাড়ি থেমে গেল। হইচই হাঁক ডাক, আমরা স্তম্ভিত। হঠাৎ বাবার গলা শুনলাম, বোধহয় ফিরিঙ্গি গার্ডকে ইংরেজিতে বলছেন, ঠিক আছে, এই ছেলেটা পড়ে গেছিল। তারপরেই বাবা জ্যোতিকে কোলে নিয়ে গাড়িতে এসে উঠলেন। মায়ের ফর্সা মুখ বরফের মতো সাদা হয়ে গেছিল, মুখে একটিও কথা বলেননি। সেইখানে মিনিট 20 দেরি হলো। তারপর যখন আবার গাড়ি চলতে আরম্ভ করলো, ভগবানকে বললাম, তুমি বড় ভালো ভগবান, কাল হাতি তাড়ালে, আজ আবার জ্যোতিকে বাঁচালে। যতদূর মনে পড়ে বেলা 11টা নাগাদ আমরা শিয়ালদা পৌঁছলাম। স্টেশনে চাঁদের হাট। ছোট জ্যাঠামশাই এসেছেন, বড়দা এসেছেন, মণিদা এসেছেন, আরও কারা কারা যেন আমাদের জন্য অপেক্ষা করে রয়েছেন। কেমন যেন একটা আচ্ছন্ন ভাব হচ্ছিল। গাড়ি থেকে নেমেও মনে হচ্ছিল পায়ের তলার মাটিটা দুলছে, চলছে, কানে তালা লেগে যাচ্ছিল।